হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি। আমাদের নতুন চ্যানেলটির নাম হচ্ছে রং কথা। সব রকমের ভালোবাসার গল্প দেখতে পড়তে ও শুনতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই অনেক সুন্দর গল্প আসছে রং কথা চ্যানেলে। রং কথা চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইমা ওয়াশরুমের দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়া তো কেবল ফ্রেশ হতে গেল, সময় লাগবে মনে হয়। ঈশান বলল, ঠিক আছে, আমি তাহলে পরে আসব। ঈশান কথা শেষ করার আগে ইয়াদ ওয়াশরুম থেকে বের হয়ে এলোমেলো হয়ে পায়। ইয়াদকে দেখে ঈশানও ভ্রু কুঁচকাল, কারণ ইয়াদকে একদমই সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে না। ঈশান আর ইমার চিন্তাভাবনার মাঝে ইয়াদ পড়ে যেতে নিল। ইমা দৌড়ে গিয়ে ধরলো, আর ইয়াদও নিজেকে একটু সামনে নেওয়ার চেষ্টা করলো। ইমা ইয়াদের গায়ে হাত লাগতেই চমকে উঠল। ইমার মনে হচ্ছে সে গরম চুলে হাত দিয়ে দিয়েছে। ঈশানও এগিয়ে এসছে ইয়াদের দিকে। ইমা এক পাশে ধরলে ঈশান অন্য পাশে ধরল। ঈশান চমকে উঠে বলল, ভাইয়া, তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ইয়াদ ঈশানকে ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ইমা খানিকটা রাগী গলায় বলল, জ্বরে ঠিকমতো দাঁড়াতে পারছে না, তাও বলছে আমি ঠিক আছি। এত জ্বর নিয়ে আপনাকে এখন শাওয়ার নিতে কে বলেছে? ইয়াদ চেয়েও কিছু বলতে পারো না, অনেক দুর্বল লাগছে শরীরটা। জ্বরের জন্য লাঞ্চে কিছু খেতেও পারেনি। ঈশান আর ইমা আস্তে করে ইয়াদকে বেডে শুইয়ে দিল। ইমা টাওয়াল নিয়ে ভালো করে চুল মুছে দিতে লাগলো ইয়াদের। ঈশান ইমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি ভাইয়ার পাশে বসো, আমি ডক্টরকে আসতে বলছি এখনই। ইমার চোখে মুখে ভয়ের ছাপ। ইয়াদের চোখ মুখ লাল হয়ে গেছে, এখন তো সেন্সলেসই হয়ে গেছে মনে হচ্ছে। ইমা না যেত, তার চোখ থেকে পানি পড়ছে টপটপ করে। ঈশান ইমার উত্তরে অপেক্ষা না করে চলে গেল রুম থেকে। ইমা কি করবে বুঝতে পারছে না। ইয়াদের শরীরে স্বাভাবিকের থেকে অতিরিক্ত পরিমাণ গরম। ইয়াদের গোঙানির শব্দে ইমার হুঁশ ফেরে। ইয়াদ হঠাৎ কাত হয়ে বমি করে দিল। ইমার গায়ে পড়ল সব। ইয়াদ পিটপিট করে তাকালো একবার ইমার দিকে। ইমা দ্রুত নিজে পরিষ্কার হয়ে এসে ইয়াদের মুখ মুছে দিল। ইয়াদ প্রচণ্ড পরিমাণে কাঁপছে। ইমা উঠে কাবার থেকে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট বের করে ইয়াদের গায়ে জড়িয়ে দিল। দৌড়ে কিচেন থেকে বাড়িতে পানি নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো। একদিকে ইমা এসব করছে, অন্যদিকে চোখের পানি ঝরছে অবিরাম। ইয়াদ আরো অনেকবার বমি করলো, তবে ইমার নিচে থেকে একটি পাত্র নিয়ে এসেছিল, সেটা এগিয়ে দিয়েছে, সেটাতে করেছে বমি। হতনত হয়ে রুমে ঢুকলো ইয়ানা। ঈশান ডক্টরের সাথে কথা বলতে বলতে নিচে যাচ্ছিল, তখনই ইয়ানা শুনতে পায় ইয়াদের জ্বর হয়েছে। ইয়ানার রাগ অভিমান কোথায় পালিয়ে গেল ইয়ানা নিজেও জানে না। ভাইয়ের অসুস্থতার কথা শুনে ইয়ানা স্থির থাকতে পারেনি। ইমা কাঁদতে কাঁদতে বলল, বুঝতে পারছি না আপু, দেখো উনি কেমন যেন করছেন। আমার খুব ভয় করছে আপু, খুব ভয় করছে। ইমা এবার শব্দ করে কেঁদে দিল। ইয়ানা ইয়াদের কপালে হাত দিয়ে ছিটকে সরিয়ে নিল। ইয়ানা ধরা গলায় বলল। ইয়ানার কথা শুনে ইমা চমকে তাকালো ইয়ানার দিকে। ইয়ার তো আজ অনেকটা সময় বৃষ্টিতে ভিজেছে, সেটা তার জন্যই। ইমা স্তম্ভিত হয়ে বলল। ইয়ানা বলল, রাতে ভয়ঙ্কর জ্বর এসে যায়, যে জ্বর এমনই যায়নি। 5 দিন হসপিটালে ভর্তি ছিল আর পুরোপুরি সুস্থ হয়েছিল 15 দিন পর। এরপর থেকে ভাইয়া কখনো বৃষ্টিতে ভেজা তো দূরের কথা, বৃষ্টির ফোঁটা মাথায়ও ফেলেনি। ইয়ানা ইয়াদের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে। ইমার হাত থমকে গেছে। আজ তার জন্য ইয়াদের এই অবস্থা হয়েছে। সে যেত বৃষ্টিতে ভিজতে, আর না তাকে দেখে ইয়াদ এগিয়ে যেত। ইয়াদকে ছাদে রেখে আসার পর অনেক সময় সেখানেই ছিল। ইমা একবারও বলেওনি চলে আসতে। ইমার এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ঈশান ডক্টর নিয়ে ইয়াদের রুমে প্রবেশ করলো। ডক্টর দেখে ইমা আর ইয়ানা সরে দাঁড়ালো। ডক্টর ইয়াদের জ্বর মাপলো আর প্রয়োজনীয় চেক আপ করে বলল, জ্বর 105 ছাড়িয়ে গেছে, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আর দেখে মনে হচ্ছে জ্বর অনেক আগেই এসেছে, কিন্তু গুরুত্ব দেয়নি, তাই এখন আরও খারাপের দিকে গেছে অবস্থা। ডক্টরের কথা শুনে ইয়ানা শব্দ করে কেঁদে দিল, আর ইমা পাথর হয়ে গেছে। ডক্টরের সামনে ইয়াদ আবারও বমি করে দিল। তা দেখে ডক্টর আর ভীত গলায় ইমাকে জিজ্ঞেস করলো, বমি করেছে আরও? ইমা কি উত্তর দেবে? সে পাথরের মতো দাঁড়িয়ে আছে মূর্তি হয়ে। ইমা উত্তর দিচ্ছে না দেখে ইয়ানা ইমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, ভাবি, ডক্টর তোমাকে কিছু জিজ্ঞেস করছে। ইমা চমকে উঠে বলল, কি হয়েছে? ডক্টর আবার বলল, বমি করেছে আগে আরও?
ইমা মাথা দিয়ে সম্মতি জানালে ডক্টর ঈশানের দিকে তাকিয়ে বলল, ওনাকে এখন আর এখানে চিকিৎসা করা সম্ভব নয়, দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন, খারাপ কিছু হয়ে যাওয়ার আগে। সবাই যেন পাথরের মূর্তি হয়ে গেছে। জ্বরের কারণে কারো এত খারাপ অবস্থা হতে পারে যেন কল্পনা করতে পারছে না। ঈশান কোনো মতে নিজেকে সামলে ড্রাইভারকে গাড়ি বের করতে বলল কল দিয়ে। ঈশান গিয়ে ইয়াদকে কাঁধে তুলে নিল, যদিও ঈশান হিমশিম খাচ্ছে ইয়াদকে রাখতে। কোনো রকমে গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। ইমা ইয়াদের মাথা নিজের কোলে নিয়ে বসে আছে আর ঈশান ড্রাইভ করছে। ইয়ানা ঈশানের পাশে বসে আছে সামনের সিটে। বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে, রুবিনা বা ইয়াসিরের কোনো খবর নেই সেদিকে। ইয়াদ চোখ পিটপিট করে তাকিয়ে আশেপাশে দেখতে লাগলো। জায়গাটা তার পরিচিত মনে হচ্ছে না। মাথাটা খুব ভারী ভারী লাগছে তার। ডান হাত দিয়ে মাথা ধরতে যাবে, কিন্তু মনে হলো কেউ হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে। ইয়াদ হাতের দিকে তাকিয়ে দেখলো ইমা তার হাত আঁকড়ে ধরে হাতের ওপর ঘুমিয়ে আছে। ওনাটা ভালো করে মাথায় পেঁচানো, ছোট্ট করে মুখটা দেখা যাচ্ছে শুধু। গালে চোখের পানি দাগ স্পষ্ট হয়ে আছে শুকিয়ে। আজকাল ইমার দিকে তাকালে ইয়াদের চোখ সরাতে ইচ্ছে করে না, তবুও সরিয়ে নেয়। ইয়াদ আশেপাশে ভালো করে দেখে বুঝতে পারলো সে হসপিটালে আছে। গত রাতের কথা মনে করার চেষ্টা করলো সে। ওয়াশরুমে থাকতেই বারবার চোখ ঝাপসা হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি শাওয়ার শেষ করে কোনো রকমের চেঞ্জ করে রুমে চলে আসে। কিন্তু রুমে পা রাখতেই হঠাৎ সব অন্ধকার হয়ে যায় চোখের সামনে। তারপর ইমা ঈশান সবার কথা মনে পড়লো একটু একটু করে। বমি করে ইমার দিকে তাকানোর পর আর কিচ্ছু মনে নেই ইয়াদের। বা হাত উঁচু করে দেখলো স্যালাইন চলছে। নড়াচড়ায় ইমার ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে কিছু সূরা পড়ে ইয়াদের মাথায় ফু দিচ্ছিল। হঠাৎ ইমার হাত আঁকড়ে ধরে ইয়াদ তাই হাতটা না ছাড়িয়ে পাশে বসেছিল। সারা রাত না ঘুমানোর জন্য কখন চোখ রেখে গেছে বুঝতে পারেনি ইমা। সকালের দিকে ইয়াদের জ্বর কমেছে। সারাটা রাত ইমা কিভাবে পার করেছে সে নিজেও জানে না। ইয়াদকে সে কতটা ভালোবাসে গত রাতে ইয়াদের ওই অবস্থা দেখে বুঝতে পেরেছে ইমা। সে বুঝে গেছে ইয়াদকে ছাড়া বাঁচা তার পক্ষে সম্ভব নয়। ইয়াদ যখন জ্বরে ছটফট করছিল ইমাও ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে হাতটা কেউ টেনে বের করে নিচ্ছে। ইয়ানা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ঈশান ছেলে মানুষ, তবুও ছটফট করেছে ইয়াদের দিকে তাকিয়ে। বিপদের রাতে নাকি সহজে শেষ হয় না, তার প্রমাণ গত রাতে পেয়ে গেছে তারা তিনজন। এক একটা মিনিট এক একটা বছরের মতো মনে হয়েছে। ইয়াদ একটু শান্ত হলে ঈশান ইয়ানাকে বলেছিল বাসায় চলে যেতে, সে আর ইমা থাকলেই হবে। কিন্তু ইয়ানা সাফ জানিয়ে দিয়েছে সে এক পাও নড়বে না যতক্ষণ না তার ভাইয়া তার সাথে কথা বলছে। ইয়ানা ভুলে গেছে গতকাল তার ভাইয়ের সম্পর্কে সে কি শুনেছিল। ইয়ানা বুঝে গেছে তার ভাইয়া যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষও হয় তাহলে সে তার ভাইয়াকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারবে না। ইমা ক্যাবিনের ভেতরে, ইয়ানা আর ঈশান বাইরে বসেছিল। ইমা ইয়াদকে তাকিয়ে থাকতে দেখে বলল, এখন কেমন লাগছে আপনার? খুব বেশি কষ্ট হচ্ছে? ডক্টরকে ডেকে আনবো? ইয়াদ কথা বলার চেষ্টা করলে বুঝতে পারলো তার শরীর কতটা দুর্বল। বেশ কষ্ট হচ্ছে কথা বলতে, তবুও অনেকটা কষ্ট করে বলল। ইমা হালকা রাগ দেখিয়ে বলল, শরীরে 105 ডিগ্রির উপরে জ্বর নিয়ে যে লোক বলতে পারে আমি ঠিক আছি, সে আর কখনো বলবে আমি ঠিক নেই? সে আর কখন বলবে আমি ঠিক নেই? সেটা আমার মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ইয়াদ দুর্বল গলায় বলল, যতক্ষণ শ্বাস নিতে পারবো ততক্ষণ বলবো আমি ঠিক আছি। ইমা রেগে বলল, না, আপনি ঠিক আছেন, আমিই ঠিক নেই, তাই হসপিটালের বেডে শুয়ে আছি। আপনি জানেন আপনার বৃষ্টির পানি সহ্য হয় না, তাহলে কোন আক্কেলে এত সময় বৃষ্টির মধ্যে বসেছিলেন তখন? ইয়াদ আনমনে বলল, চোখের সামনে জান্নাতের হুর নেমে আসছিল, মনে হচ্ছিল তাকে একটু কাছ থেকে দেখার জন্য সামান্য বৃষ্টিরও দূর মৃত্যুর সাথেও সাক্ষাৎ করতে পারবো। ইমা চমকে উঠল ইয়াদের কথা শুনে। পরে ভাবলো ইয়াদ জ্বরের ঘরে ভুলভাল বলছে, তাই কিছু না বলে ইয়াদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো বাইরে যাওয়ার জন্য। ইমা সামনের দিকে পা বাড়াতেই ইয়াদ পেছন থেকে বলে উঠল, কোথায় যাচ্ছ? ইমা ঘুরে তাকিয়ে বলল, ডক্টরকে ডাকতে যাচ্ছি। ইয়ানা আপু আর ঈশান ভাইয়াকে বলতে যাচ্ছি আপনার ঘুম ভেঙেছে। গতকাল ঈশান ভাইয়া না থাকলে কি করতাম আমি জানি না। আপনার অবস্থা দেখে আমি তো নড়াচড়া করতেই ভুলে গিয়েছিলাম। ইয়াদ অবাক হয়ে বলল, মানে? ইমা মুস্কি হেসে বলল, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাঁধে চড়ে হসপিটালে এসেছেন।
ইমার কথা শুনে ইয়াদের চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ইয়াদ ঈশানের তুলনায় লম্বা আর স্বাস্থ্য দুদিক থেকেই বেশি। ঈশান তাকে কাঁধে তুলে নিয়ে এসছে ভেবে ইয়াদের বিষম খাওয়ার মতো অবস্থা হলো। ইমা তা বুঝতে পেরে মিসকি হেসে বেরিয়ে গেল। ইয়াদের চোখের সামনে ভাসল শৈশবের কিছু মধুর স্মৃতি। ইয়াদের যখন বয়স 8 বছর তখন ঈশানের জন্ম। ইয়ানার তখন মাত্র 2 বছর বয়স। গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে। ইয়াদ তখন ভেবে পেত না কাকে রেখে কাকে করে নেবে। 2 ভাই বোন নিয়ে প্রচণ্ড খুশি ছিল ইয়াদ। ঈশান যখন একটু বসতে শিখলো, দুজনকে 2 কাঁধে নিয়ে সারা বাড়ি ঘুরতো ইয়াদ। পুরনো সুখের স্মৃতি মনে পড়তেই মুচকে আসলো। তখনই ক্যাবিনে ঢুকলো ইয়ানা আর ঈশান। ইয়াদের হাসিটা লক্ষ্য করেনি দুজনের কেউই। তাহলে হয়তো কয়েক মিনিট থমকে দাঁড়িয়ে থাকতো। ইয়াদের হয়তো নিজেরও মনে নেই শেষ কবে খুশি হয়ে হেসেছিল সে। মুচকি হেসছে অনেক, তবে সেই হাসিতে কখনো খুশি থাকতো না, বরং লুকিয়ে থাকতো হাজারো কষ্ট, অভিমান, রহস্য আর কারো জীবন সমাপ্তির ইঙ্গিত। আজ অনেক বছর পর খুশি হয়ে মুচকি হাসলো ইয়াদ। সেটা হয়তো নিজেও খেয়াল করেনি সে। ইয়ানা ইয়াদের দিকে এগিয়ে এসে ব্যস্ত গলায় বলল, এখন কেমন আছো ভাইয়া? ইয়াদ নিজের অনুভূতি আড়াল করে বলল, ভালো। ইয়ানা হঠাৎ রাগী গলায় বলল, তুমি জানো বৃষ্টি তোমার চরম শত্রু, তাহলে কেন গিয়েছিলে বৃষ্টিতে ভিজতে? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম গত রাতে তোমার অবস্থা দেখে। ইয়ানা এসব বলছে আর ঈশান একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে ইয়াদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ইয়াদ ঘুরে তাকালো ঈশানের দিকে। তাদের মুখ কালো হয়ে গেল। ঈশান ইয়ানা দুজনেরই। ঈশানকে এখানে দেখে না আবার রেগে যায় এমনই ভাবছে দুজন, কিন্তু তাদের অবাক করে দিয়ে ইয়াদ শান্ত কথায় বলল, দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। ইয়াদের কথা শুনে ইয়ান আর ঈশান এমনভাবে ইয়াদের দিকে তাকালো যেন সে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথা বলছে। ইয়াদ ঈশানকে কখনো তুই করে বা বিরক্তি গলা ছাড়া কথা বলে না, তাই এতটা অবাক হয়েছে দুজন। ঈশান ধীর পায়ে এগিয়ে গেল ইয়াদের দিকে। অজানা কারণে ঈশানের চোখের কোণ থেকে এক বিন্দু পানি গড়িয়ে গেল। ঈশান নিজেকে ধরে রাখতে পারল না, জাপটে ধরিয়ে ধরল ইয়াদকে, তার ভাইয়াকে। ফুপিয়ে কাঁদতে লাগলো বাচ্চাদের মতো। ইয়াদ ডান হাতটা আস্তে করে ঈশানের মাথায় রাখলো। ইয়ানা চুপচাপ দাঁড়িয়ে 2 ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার চোখেও পানি চলে এসছে। আজ কত বছর পর 2 ভাইকে এভাবে দেখলো। ইয়াদ মুচকি হেসে বলল, ইয়ারা দেখ, ওই খবিশটা ছোটবেলার মতো চোখের পানি নাকের পানিতে আমার শার্ট নোংরা করে ফেলেছে। ঈশান কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। তোমার এই দূরে ঠেলে দেওয়া আমার খুব কষ্ট দেয়। প্লিজ আমাকে আর কখনো দূরে সরিয়ে দিও না। যদি কোনো অন্যায় করি তাহলে মারো বকো যা ইচ্ছা করো, শুধু দূরে সরিয়ে দিও না কখনো। ইয়াদ চোখের কোণে পানি নিয়ে বলে উঠল, আর কখনো দূরে সরিয়ে দেবো না। ইয়াদ ঈশানকে নিজে থেকে ছাড়িয়ে চোখ মুছে দিল আলতো করে। ঈশান ইয়াদের হাত নিজের হাতের মুঠো নিয়ে চুমু খেলো। ইয়াদ মনে মনে বলল, মিস্টার দিসার কবির আর মিসেস রবিনা কবিরের ছেলে হয়ে তুই যদি দোষী হয়ে থাকিস, তাহলে মিসেস রবিনা কবিরের গর্ভে তো আমার আর ইয়ানারও জন্ম, তাহলে আমরাও দোষী। বাবা মায়ের অন্যায় শাস্তি কখনো ছেলে মেয়েকে দেওয়া গর্বের কাজ নয়। এতদিন যে ভুলটা করে এসেছে সেটা আর করবো না। আজ থেকে যার যার অন্যায় শাস্তি সে পাবে, অন্য কেউ না। 2 ভাইয়ের মিলে যাওয়া দেখে ইয়ানা বলল, যা বাবা, আমে দুধে মিশে গেল। এখন কি আমি আটি হয়ে মাটিতে গড়াগড়ি খাবো নাকি? ইয়াদ ইয়ানাকেও নিজের কাছে ডেকে নিল আর ঈশান বলল, আপু তুই তো আমাদের 2 ভাইয়ের কলিজার টুকরা। ইয়ানা দুষ্টুমি করে বলল, আমি টুকরো হলে আর বাকি কলিজাটাকে? ইয়াদ বলল, তুই টুকরো না, আমাদের পুরো কলিজাটাই তুই। তিনজনই হেসে উঠল। ইয়াদের দিকে ঈশান আর ইয়ানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হাসলে তাদের ভাইয়াকে কত সুন্দর লাগে, অথচ আজ কত বছর হয়ে গেছে এই হাসি দেখে না তারা। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ইয়াদ বলল, কি দেখছিস এভাবে? ঈশান বলল, তুমি সবসময় এভাবে হাসবে ভাইয়া, তাহলে মেয়েদের তোমাকে দেখার পর যেটুকু হুঁশ থাকে তাও গায়েব হয়ে যাবে। ইয়াদ কিছু বলবে তার আগে ইয়ানা বলল, আচ্ছা ভাইয়া, তুমি তো কখনো বৃষ্টিতে ভিজো না, তাহলে কাল কেন ভিজেছিলে? ইয়াদের চোখের সামনে ভেসে উঠল এবার বৃষ্টি ভেজা সেই মুখ, কাপা ঠোঁট, ভীত চাহনি, যা ইয়াদের হুঁশ উড়িয়ে দিয়েছিল। ইয়াদ উত্তরে কিছু বলার আগে ইমা ডক্টরের সাথে ক্যাবিনে ঢুকলো। তিনজনেই সেদিকে তাকালো। ইমা ডক্টরের সাথে কথা বলছে, এদিকে তার খেয়াল নেই। ডক্টর কাছে আসলে ইয়ানা আর ঈশান সরে দাঁড়ায়। ডক্টর ইয়াদের চেক আপ করে বলল, জ্বর এখন নেই তেমন,
তবে শরীর অনেক দুর্বল, জ্বর আবার আসতে পারে, তাই আজ হসপিটাল থেকে আগামীকাল বাসায় চলে যেতে পারেন। তবে হ্যাঁ, জ্বর সেরে গেলে পুরো 1 সপ্তাহ রেস্ট নিতে হবে। ডক্টরের কথা শুনে ইয়াদের মাথায় ঘোরার অবস্থা। এতদিন সে রেস্ট নেবে সেটা ইম্পসিবল। ডক্টর ইয়াদের দিকে তাকিয়ে বলল, মিস্টার ইয়াদ, এত বড় বিজনেস সামলান আর একটু নিজের খেয়াল রাখতে পারেন না? আপনার জ্বর শুরু হয়েছিল অনেক আগে থেকে, আপনি কোনো গুরুত্ব দেননি। এভাবে নিজের অবহেলা করলে বড় কোনো সমস্যা হতে সময় লাগবে না। ইয়াদ কিচ্ছু বলল না, কারণ সে সত্যি নিজের শরীরের প্রতি বড্ড বেশি উদাসীন। কাজের ফাঁকে কখন খাওয়ার সময় পার হয়ে যায় টেরই পায় না। ইমার জন্য এখন তো সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা সঠিক সময়ে করা হয়। মেয়েটা ইয়াদের না আসা পর্যন্ত খাবার নিয়ে বসে থাকে। ইয়াদের খাওয়া শেষ হলে নিজে খায়, আর সকালেও ব্রেকফাস্ট না করে বের হতে দেয় না। ইমা ডক্টরের কথা শুনে বলল, আপনি চিন্তা করবেন না, এখন থেকে ওনার শরীরের খেয়াল উনি না রাখলেও আমি রাখবো। স্যালাইন শেষ হলে কিছু তরল খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে বলে চলে গেল। সে চলে গেলে ঈশান আর ইয়ানাকে বাসায় চলে যেতে বলল ইমা। যেতে না চাইলে জোর করে পাঠিয়ে দিল। এদিকে ব্রেকফাস্ট টেবিলে কাউকে দেখতে না পেয়ে রুবিনের সার্ভেন্টকে ডেকে এনে বলল, বাকি সবাই কোথায়? খাবার সব গুছিয়ে দিয়ে সার্ভেন্ট চলে যায়। তার খাওয়ার সময় পাশে সার্ভেন্ট দাঁড়িয়ে থাকা পছন্দ করে না রুবিনা, তাই খাবার দিয়ে সার্ভেন্ট চলে যায়। দরকার হলে তখন আবার ডেকে নেয়। সার্ভেন্ট দৌড়ে এসে মাথা নিচু করে উত্তর দিল, ইয়াদ স্যার রাতে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে সবাই হসপিটালে গিয়েছে। রুবিনা উঠে দাঁড়িয়ে বলল, হোয়াট? ইয়াদ হসপিটালে আর আমি এখন জানছি? আমাকে কেউ জানায়নি কেন? ইয়াসির শান্তভাবে বসে খেয়ে যাচ্ছে, তার দিকে তাকিয়ে রুবিনা বলল, ইয়াদ হসপিটালে সেটা শুনেও তুমি নিশ্চিন্তে খেয়ে যাচ্ছ? ইয়াসির হাতের চামচটা প্লেটে রেখে সার্ভেন্টকে চলে যাওয়ার ইশারা করে রুবিনের দিকে তাকিয়ে বলল, অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যা করার ডক্টর করবে। এখানে আমি বা তুমি হাইপার হয়ে লাভ কি? রুবিনা টলমল চোখে বলল, ইয়াদের জায়গায় ঈশান থাকলে এভাবে বসে থাকতে পারতে? ইয়াসির চমকে আশেপাশে তাকিয়ে তাদের দাঁত চেপে বলল, কোথায় কি বলছো রুবিনা? তোমার মাথা ঠিক আছে তো? সেদিন রাতে তোমাকে আমি বারবার চুপ করতে বলছিলাম দেয়ালেরও কান আছে, কিন্তু তুমি বলে যাচ্ছিলে। তোমার বলা শেষে আমি জানলার দিকে তাকিয়ে দেখি সেখান থেকে একটা ছায়া সরে গেল। এখনো বুঝতে পারলাম না সেটা কে ছিল। রুবিনা বলল, যেই থাকুক তাতে কি সমস্যা? তুমি ভুলে যাচ্ছ রুম সাউন্ড প্রুফ, বাইরে থেকে আমাদের কথা শোনা সম্ভব নয়। ইয়াসির রেগে বলল, একদিন তোমার জন্যই আমরা ডুববো, দেখে নিও। রুম সাউন্ড প্রুফ হলে কি হবে? পর্দাটা না থাকলেও জানলা খোলা ছিল, সেটা কি তুমি চোখে পড়ছে? যেই থাকুক, একবার জানতে পারলে আমি দুনিয়া থেকে এসে তাকে সরিয়ে দিব। রুবিনা নিজের চেয়ারে বসে বলল, আর কতজনকে এই পৃথিবী থেকে সরাবে তুমি এই প্রপার্টির জন্য? আজকাল নিজেকে আয়নায় দেখতে ঘৃণা হয়। কত মানুষের খুনের রক্ত লেগে আছে এই শরীরটাতে। ইয়াসির তার ছেলে হাসি হেসে বলল, গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, 101টা ইঁদুর মেরে বিড়াল এখন হজ করতে চাই। তোমার অবস্থা এখন তেমন মনে হচ্ছে আমার কাছে। রুবিনা রেগে বলল, তুমি থাকো তোমার মনে হওয়া নিয়ে, আমি হসপিটালে যাচ্ছি ইয়াদের কাছে। রুবিনা হসপিটালে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠতে ইয়ানা আর ঈশান ঢুকলো মেইন ডোর দিয়ে। তাদের দেখে রুবিনা বলল, ইয়াদ অসুস্থ, তোমরা আমাদের জানাওনি কেন? ইয়ানা একবার মায়ের দিকে তাকিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো, আর ঈশান মায়ের দিকে এগিয়ে এসে বলল, তোমরা ঘুমিয়ে পড়েছিলে আর ভাইয়ের অবস্থা খারাপ ছিল, তোমাদের জানানোর কথা মাথায় আসেনি। রুবিনা বলল, কোন হসপিটালে আছে? ঈশান সিঁড়ির দিকে যেতে যেতে বলল, তোমার যেতে হবে না ভাইয়া, এখন ঠিক আছে। ভাবি আছে ভাইয়ের সাথে। আমি আর আপু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ভাবির জন্য ব্রেকফাস্ট নিয়ে আবার যাব একটু পর। ঈশান কথা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। রুবিনা ইয়াসিরের দিকে একবার রেগে তাকিয়ে নিজের রুমে চলে গেল। ইয়াসির রুবিনা চলে যাওয়ার দিকে তাকিয়ে তার ছেলে হাসি দিয়ে বলে উঠল, ইয়াদের জায়গায় ঈশান কেন তুমি থাকলেও আমার কিছুই যায় আসে না। প্রয়োজন শেষ হলে তোমাদের দুইজনকেও ছুঁড়ে ফেলে দিয়ে আমার নিজের ঠিকানায় চলে যাব। ওকে?
বাড়িটা কেমন নীরবতায় ঘিরে থাকে আজকাল। মানুষ আছে কিনা সেটা বোঝাই দায়ী হয়ে দাঁড়িয়েছে। কথা প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না আগে থেকেই। আরমান সকালে ভার্সিটিতে চলে যায় আর আসে রাতে। সারাদিন কোথায় থাকে সেই ভালো জানে। আরমানের বাবা আমিনুলের দেখা মিলে রাত 10টার পর। ইমা চলে যাওয়ার পর তাও মা ছিল, কিন্তু সেও এভাবে চলে গেল। একটা কাজের মেয়ে আছে টিয়া, সে বাড়ির কাজ শেষ করে মোবাইল না হলে টিভি নিয়ে পড়ে থাকে সারাদিন। একবারে একা হয়ে গেছে সাহেরা বেগম। দুটো কথা বলার জন্য কেউ নেই তার পাশে। একা থাকার জন্য নিজের কৃতকর্মের কথা বেশি মনে পড়ে তার। তাহেরা আর ইমার তাহেরা আর ইমার সাথে করা অন্যায়গুলো প্রতিনিয়ত তারা করে বেড়ায় সাহেরাকে। বোনের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি সে দায়ী, সেটাও তার অজানা নয়। যদিও আল্লাহ তাআলা মানুষের আয়ু যতদিন দিয়েছে ততদিনই সে এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারবে, সেটা সবাই জানে। তবু মানুষের মনে হয় এটা না করলে হয়তো এমনটা হতো না। তাহেরার মৃত্যুর জন্য হয়তো কেউ দায়ী নয়, আল্লাহ তাআলা তার আয়ু যতদিন দিয়েছিল ততদিন সে বেঁচে ছিল। কিন্তু ইমা আর তাহেরার জীবনের কষ্টের জন্য সাহেরা দায়ী, সেটা সাহেরা কোনোদিনও অস্বীকার করতে পারবে না নিজেও। আজকাল কথাকে খুব আদর করে সাহেরা, সবসময় চায় মেয়েটা তার কাছে আসুক, কিন্তু যাকে ছোটবেলা থেকে দূরে রেখেছে সে কি করে আর এখন কাছে আসবে। সাহেরা বুঝতে পারছে তার আদরের ছেলেটাও দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। সারা জীবন তাহেরা আর ইমাকে কষ্টে ডুবিয়ে রেখেছিল, সেই কষ্টগুলো যেন নিজের পথ নিজেই খুঁজে সাহেরের কাছে ফিরে আসছে। নিজের ভরা সংসার থাকতেও সে আজ একা। মা, আমার কলেজে কিছু টাকা লাগবে। কথার গলা শুনে সাহেরের ভাবনার সুতো ছিল। ব্রেকফাস্ট টেবিলে খাবার সামনে নিয়ে নাড়াচাড়া করছে, তখন কথার আওয়াজ কানে এলো। কথা দিকে তাকিয়ে বলল, কত টাকা লাগবে? আমার রুমের আলমারি থেকে নিয়ে যা। কথা একবার মায়ের দিকে তাকিয়ে ঘুরে রুমের উদ্দেশ্যে রওনা হলো। কথা বেশ বুঝতে পারছে মণিমা আর নানুর মৃত্যুর পর তার মা অনেকটা চুপচাপ হয়ে গেছে। তার চেঁচামেচিতে আর কানে বালিশ চেপে শুতে হয় না এখন। কথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সময়ের সাথে সবকিছুরই পরিবর্তন ঘটে, পরিবর্তন হয়। পরদিন সকাল সকাল হসপিটাল থেকে চলে আসে ইয়াদ। জ্বর পুরোপুরি যায়নি, থেকে থেকে আবারও জ্বর ওঠে, তবুও তাকে হসপিটালে রাখা যায়নি। ইমা এক মুহূর্তের জন্য ইয়াদকে একা ছাড়ছে না। একদিন আগেও মায়ের কথা ভেবে চিৎকার করে কান্না করা মেয়েটা আজ স্বামীর সেবা করতে অস্থির হয়ে উঠেছে। ইয়াদ শুধু অবাক চোখে তাকিয়ে থাকে ইমার দিকে। সবসময় অবহেলা করা মেয়েটাই এখন তো 24 ঘন্টা দেখাশোনা করছে। হসপিটালে নার্সকে কিছু করতে দেয়নি ইমা, সব নিজেই করেছে। একটু আগেই হসপিটাল থেকে বাসায় এসেছে ইয়াদ আর ইমা। ইয়াদ বেডে বসে আছে আর ইমা রুমটা গুছিয়ে নিচ্ছে। সব এলোমেলো হয়ে পড়ে আছে। ইয়াদের সামনে প্রায় সবসময় মাথায় লম্বা একটা ঘোমটা টেনে চলাফেরা করে ইমা, তবে আজ চুলগুলো হাত খোবা করে রাখা, শাড়ির আঁচল কোমরে গুজে কাজ করছে। ইমাকে দেখতে একদম পাকা গিন্ডি মনে হচ্ছে ইয়াদের কাছে। সব গুছিয়ে ইয়াদের সামনে দাঁড়িয়ে বলল, চলুন আপনাকে গোসল করিয়ে দিই, তারপর আমি গোসল করব। ইয়াদ ভ্রু কুঁচকে বলল। ইমা রাগী ভাব নিয়ে বলল, জ্বরে তো ঠিক মতো দাঁড়ানোর শক্তিও হারিয়েছেন, আবার বলছেন বাচ্চা নাকি? জ্বরের জন্য কারোর এত খারাপ অবস্থা হতে আমি জীবনে দেখিনি, এই আপনাকে ছাড়া। আমাকে দেখুন, সারাদিন বৃষ্টির মধ্যে বসে থাকলেও কিচ্ছু হবে না। ইয়াদ দৃষ্টি সরিয়ে বলল, যারা রোবট তাদের কিচ্ছু হয় না। ইমা ইয়াদের কথা শুনে শব্দ করে হেসে উঠল। তাতে ইয়াদ মুগ্ধ হয়ে তাকালো ইমার দিকে। হাসলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। হাসি বজায় রেখে ইমা বলল, আমি রোবট? লাইক সিরিয়াসলি? আমি নিজের অনুভূতি প্রকাশ করতে জানি। রোবট শব্দটা আপনার জন্য পারফেক্ট। না হাসতে জানেন, না কাঁদতে জানেন, শুধু কথায় কথায় রাগে ফুসফুস করতে জানেন। আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? ইয়াদ সিরিয়াস গলায় বলল, যেদিন সব জানতে পারবে সেদিন নিজেই বুঝে যাবে আমি এমন কেন। ইমা ফুস করে ওঠে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কে জানি কবে জানতে পারবো সব। এখন চলুন, আমি হেল্প করছি, আপনি শাওয়ার নিয়ে নিন। তবে বেশিক্ষণ থাকা যাবে না পানিতে, দ্রুত করবেন। ইয়াদ ইমার সাহায্যে শাওয়ার শেষ করে বেডে এসে বসলো। মাথাটা ভারী হয়েছিল, এখন ভালো লাগছে। ইয়াদ আশেপাশে নিজের ফোন খুঁজতে লাগলো। না পেয়ে সাইড টেবিলের ড্রয়ার খুলতেই এবার সেই অ্যালবাম দেখতে পেল। কৌতূহল নিয়ে অ্যালবামটা হাতে নিল। খুলতেই খুব সুন্দর আর হাসি খুশি দুজন মানুষের ছবি দেখতে পেল। ইমার মাকে ইয়াদ চেনে, তাই বুঝতে পারল এটা ইমার বাবা মায়ের ছবি। একটু পরেই ইমার ছোটবেলার ছবি দেখে ইয়াদ হেসে ফেলল। হঠাৎ করেই অসাবধানতার হাত থেকে অ্যালবামটা নিচে পড়ে গেল। ভেতর থেকে ইমার মায়ের চিঠিটা বের হয়ে আসলো। ইমা সেদিন তাড়াহুড়ায় চিঠিটা অ্যালবামের ভিতরে রেখে অ্যালবামটা ড্রয়ারে রেখে দিয়েছিল। চিঠির সাথে কিছু ছবিও বের হয়ে গেছে। ইয়াদ আগে চিঠিটা হাতে নিল, ওয়াশরুমের দরজা দিকে একবার তাকিয়ে নিল। ইমার হয়তো বেরোতে সময় লাগবে,
কেবলই তো গেছে, হসপিটালে ছিল, তাই অনেকটা সময় নিয়ে শাওয়ার নেবে, এটাই মনে হলো ইয়াদের। চিঠিটা খুলে পড়তে শুরু করলো। অনেকটা সময় নিয়ে চিঠিটা পড়লো। ইয়াদ নিজের চোখে হাত দিয়ে বুঝতে পারলো জলধারা বয়ে চলছে দু চোখে। ইয়াদ আনমনে বলল, একেই হয়তো বলে মা। শুধু ইমার কথা ভেবে তার মা এত এত কষ্ট সহ্য করেছে। সত্যি আমার বুঝতে ভুল হয়েছে। আমার মায়ের মতো নিকৃষ্ট মা যেমন পৃথিবীতে আছে, ইমার মায়ের মতো মাও আছে। তাই হয়তো পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। সবাই আমার মায়ের মতো হলে মানুষ হয়তো কষ্টে নিঃশ্বাস নিতেই ভুলে যেত। চিঠিটা পড়া শেষ করে তারপর নিচে পড়া ছবিগুলোর দিকে তাকিয়ে সেগুলো তুলতে লাগলো ইয়াদ। কিছু ছবি ইমার ছোটবেলার ছবি, আর কিছু ইমার মায়ের ছবি দেখে নিজের মনে তার জন্য অনেকটা শ্রদ্ধা অনুভব করলো ইয়াদ। একটা ছবি উল্টো হয়ে পড়েছে, সেটা তুলে নিজের দিকে করতেই ইয়াদের পায়ের নিচের মাটি সরে গেল। ছবিটা দেখে ইয়াদের হাত অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। চোখ দুটো মুহূর্তে রক্তের মতো টকটকে লাল হয়ে গেল। ইমা ওয়াশরুম থেকে বের হয়ে ইয়াদকে দেখে ভয় পেয়ে গেল। দৌড়ে ইয়াদের কাছে গিয়ে বলল, আপনার খারাপ লাগছে? আপনি এমন করছেন কেন? ইয়াদ কোনো উত্তর দিল না। সে এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে। ইমা ইয়াদের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই ভয়ে পিছিয়ে গেল। ইমা ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এই ছবি কারা ওনারা? ইয়াদ রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, আমার বাবা মা। ভয়ে ইমার মুখ কালো হয়ে গেছে। ইয়াদের কথা শুনে ইমা ছবিতে থাকা মহিলার দিকে ভালো করে তাকালে বুঝতে পারল এটা মিসেস রুবিনা কবির। ছবিতে সোফায় বসা ইয়াসির হামিদের গলায় দড়ি জাতীয় কিছু পেঁচিয়ে ধরে আছে রুবিনা, আর একজন পুরুষ যাকে ইমা চিনতে পারল না। ইমা আগের মতোই বলল, আপনার মা আপনার বাবাকে খুন করার চেষ্টা করেছিল কেন? আর আপনি এই ছবি কোথায় পেলেন? এটা তো দেখে মনে হচ্ছে অনেক আগের ছবি। ইয়াদ চাপা কষ্ট নিয়ে বলল, আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়নি, বরং তাকে খুন করা হয়েছে আজ থেকে প্রায় 25 বছর আগে। ইমা চমকে উঠে বলল, আপনার বাবা খুন হয়ে থাকলে এই বাড়িতে আপনার বাবার পরিচয় যিনি আছেন তিনি কে? ইয়াদের চোখে পানি টলমল করছে। প্রতিদিন দেখা স্বপ্নটা চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। ইয়াদ ধরা গলায় বলল, মিসেস রুবিনা কবিরের পাশে যাকে দেখতে পাচ্ছ সেই আজকের মুখোশধারী ইয়াসির হামিদ। আমার বাবাকে খুন করে আমার বাবার পরিচয় নিয়ে এই ভদ্র সমাজে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াচ্ছে। ইমা কিছুই বুঝতে পারছে না, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইমা ইয়াদের থেকে একটু দূরত্ব রেখে ধপ করে বসে পড়লো বেডে। ইয়াদ কিছু একটা ভেবে ছবিটা রেখে ভালো করে অ্যালবাম খুঁজে দেখতে লাগলো। ইমা এতক্ষণ ইয়াদের কাছে থাকা নিচের অ্যালবামটা খেয়ালই করেনি। অ্যালবাম দেখে ইমা বলল, আপনি এটা কোথায় পেলেন? আর এটাতে কি খুঁজছেন? ইয়াদ ব্যস্ত গলায় বলল, ছবিটা অ্যালবাম থেকে বের হয়েছে, তার মানে এটাতে আরো ছবি আছে। ইমা যেন আকাশ থেকে বলল ইয়াদের কথা শুনে, তার অ্যালবাম থেকে এই ছবি কিভাবে সম্ভব? ইমা বলে উঠল, আপনি পাগল হয়ে গেছেন? এটা আমার বাবা মায়ের অ্যালবাম, এইটাতে এই ছবি কোথা থেকে আসবে? এটা আমার বাবা মায়ের অ্যালবাম। কথাটা বারবার ইয়াদের কানে বাজতে লাগলো। ইয়াদের হাত থেমে গেছে ইমার কথা শুনে, তাতে ইমার বলাও বন্ধ হয়ে গেছে। ইয়াদ হঠাৎ ইমার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, তোমার বাবার নাম কি? ইমা অবাক হয়ে বলল, আপনি আমার বাবার নাম জানেন না? বিয়ের সময় শুনেছিলেন না? ইয়াদ রেগে ধমক দিয়ে বলল, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ইমা ভয়ে কেঁপে উঠল ইয়াদের ধমকে, কাঁপা গলায় বলল, ইমরুল আবিয়াত। ইমার একটা কথায় ইয়াদের সব হিসাব মিলে গেল এক ঝটকায়। ইমার বাবার নাম আগে শুনলেও কখনো অতটা গভীরভাবে চিন্তা করে দেখেনি। যাকে খুঁজেছে সে ইয়াদের নিজের কাছেই ছিল, সে কখনো ভেবেই দেখেনি। নিজের আশেপাশে রেখে সারা দুনিয়া খুঁজে পড়েছে। ইয়াদ আবারও অ্যালবামটা এলোমেলো করে খুঁজতে লাগলো। ইমা বলে উঠল, আপনি আবার এটাতে কি খুঁজছেন এভাবে? এই ছবি এখানে কি করে আসবে? ইয়াদ কঠিন গলায় বলল, এখানে না থাকলে আর কোথায় থাকবে? ছবিগুলো এখানেই থাকা উচিত। আর ইয়াদ কথা শেষ করার আগেই আরো বেশ কিছু ছবি বের হয়ে এলো অ্যালবামের কভার পেজের ভেতর থেকে। ইমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছবিগুলোর দিকে। বেশ কিছুটা সময় পর ইমা রেগে বলল, কি হচ্ছে সব বলবেন প্লিজ? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার বাবার খুনের ছবি আমার বাবা মায়ের অ্যালবামে কোথা থেকে এলো? ইয়াদ কষ্ট চেপে মুচকি হেসে বলল, তোমার বাবা নিজে চলে গেলে ওই জঘন্য মানুষগুলো শাস্তির ব্যবস্থা ঠিক করে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সব সত্যি সামনে আসে। সময় হয়ে গেছে মিস্টার অ্যান্ড মিসেস কবির, আপনাদের পাপ পাহাড় ছুঁয়ে গেছে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যান আপনারা। ইমা হায় করে ইয়াদের দিকে তাকিয়ে ইয়াদের কথাগুলো শুনছে। সে বুঝতেই পারছে না, তার মাথা ভ্রমণ করে ঘুরছে। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছে ইয়ানা। আজ বৃষ্টি দেখতে নয়, আর মানে অপেক্ষা এখানে দাঁড়িয়ে আছে। সেদিনের পর ইয়াদের অসুস্থতার জন্য ইয়ানা বা ঈশান কেউ ভার্সিটিতে আসেনি। কারো পায়ের শব্দ শুনে ইয়ানা তাকিয়ে দেখলো আরমান আসছে। তার দৃষ্টি সামনে থাকলেও মনোযোগ অন্য কোথাও। তা বেশ ভালো করেই বুঝে যাচ্ছে
ইয়ানা আরমানকে দেখে মনে মনে গুছিয়ে নিল কি বলবে। আরমান সামনে আসতে ইয়ানা হালকা কাশি দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু আরমানের সেদিকে কোনো মনোযোগই নেই। ইয়ানা আরও একবার কাশি দিল, তাতেও লাভ হলো না। আরমান নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। ইয়ানা এবার বিরক্ত হয়ে একটু উঁচু গলায় বলল, স্যার আপনার সাথে একটু কথা ছিল। কারো গলার আওয়াজে আরমানের পা অটোমেটিক নিচের জায়গা থেমে গেল। আরমান আস্তে করে ঘুরে তাকালো শব্দের উৎস খোঁজার জন্য। ইয়ানাকে দেখে এগিয়ে এসে বলল, ইয়ানা তুমি? ইয়ানা মুচকি এসে বলল, জি স্যার আমি। আরমান ভাবলেশীন হয়ে বলল, সে ঘটনার পরে আজ 2 দিন পর ভার্সিটিতে এলে। আমি তো মনে করেছিলাম ভয়ে তোমরা ভাই বোন আর এইদিকে আসবেই না। আরমানের কথায় ইয়ানার রাগ হলো, তাই বলল, ভয় পাবো কেন? ভয় তারা পায় যারা অন্যায় করে, আর আমি বা আমার ভাই কোনো অন্যায় করিনি যে ভার্সিটি আসবো না। আরমান নিজের 2 হাত ক্রস আকারের বুকে রেখে বলল, তাহলে 2 দিন এলে না কেন? ইয়ানা আহত গলায় বলল, ভাইয়া প্রচণ্ড অসুস্থ ছিল, গত 2 দিন ভাইয়ার সাথে হসপিটালে দৌড়াতে হয়েছে, তাই আসতে পারিনি। আরমান ছোট্ট করে বলল, ওহ, তাহলে আজ যখন এসেছো ক্লাস না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়ানা মুচকি এসে বলল, আপনার জন্য। আরমান তাতে ভ্রুকুচকে বলল, আমার জন্য মানে বুঝতে পারলাম না। ইয়ানা হাসিটা বজায় রেখে বলল, আসলে সেদিন আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তাই সেদিনের সেই ধন্যবাদ দিতে আপনার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আরমান মুচকি এসে বলল, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তোমরা আমার স্টুডেন্ট, তাই তোমাদের ভালো খারাপ সব দায়িত্ব আমার। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তাহলে ঠিক আছে, এখন ক্লাসে যাও, আমার ক্লাস লেট হচ্ছে। আরমান আর না দাঁড়িয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। ইয়ানা সেদিকে তাকিয়ে গাল ফুলিয়ে আছে, বিড়বিড় করে বলল, এই ব্যাটা কি ফর্মাল কথা ছাড়া কোনো কথা বলতে পারে না? আজব লোক একটা, সব সময় সিরিয়াস হয়ে থাকতে হবে। ইয়ানা নিজের মতো করে বকবক করে ক্লাসের দিকে চলে গেল। সামনে পরীক্ষা, পড়াশোনার প্রচণ্ড চাপে আছে কথা। ইমার সাথে 4-5 দিন হলো কথা বলা হয় না। ইমার মায়ের মৃত্যুর পর কথা সবসময় ইমার খোঁজখবর রাখতো ফোনে, তবে 4-5 দিন হলো ইমাও কল দেয় না, আর কথারও দেওয়া হয়ে ওঠে না। কলেজ থেকে বের হয়ে ইমাকে কল দেওয়ার জন্য ফোন বের করে রাস্তার পাশে দাঁড়াতে একটা গাড়ি এসে থামলো কথার সামনে। গাড়িটা এতদিনে ভালো করে চিনে গেছে কথা। ঈশানের সাথে প্রায় দেখা হয় কথার। গাড়িটা সবসময় সাথেই থাকে ঈশানের। কথা ভ্রুকুচকে গাড়ির দিকে তাকাতে ঈশান বের হয়ে এলো স্টাইল নিয়ে। ঈশান কথার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, কেমন আছেন মিস তোতা পাখি? কথা ভ্রুকুচকে বলল, আপনি আমাকে তোতা পাখি বলেন কেন সব সময়? আমার সুন্দর একটা নাম আছে, বলতে পারলে বলেন, নাহলে চুপ করে থাকেন। তবু আবল তাবল নামে ডাকবেন না। শুধু আপু দেবন হর বলে এত ভদ্রভাবে কথা বলি, না হলে। কথা পুরোটা বলার আগেই ঈশান কথার দিকে হালকা ঝুঁকে বলল, না হলে কি করতে পিচ্ছি? কথা একটু পিছনে সরে গিয়ে বলল, উফ, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম না চেঞ্জ করলে আপনার হয় না? ঈশান সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, না হয় না, তোমাকে দেখলে আমার বিভিন্ন নাম মাথায় আসে, বুঝেছ? কথা জানে এর সাথে যত কথা বলা হবে এ ততই পেঁচাবে, তাই প্রসঙ্গ চেঞ্জ করার জন্য বলল, হঠাৎ করে এমন ভূতের মতো সামনে আসে কারণ জানতে পারি? ঈশান মুচকি হেসে বলল, অবশ্যই জানতে পারবেন, তবে তার আগে গাড়িতে উঠে বসুন। কথা অবাক হয়ে বলল, আমি আপনার গাড়িতে কেন বসবো? ঈশান আগের ভঙ্গিতে বলল, ভাইয়া অসুস্থ, তুমি জানো না? একবার দেখতেও গেলে না। ভাবি তোমাকে নিয়ে যেতে বলেছে আমার সাথে। কথা চমকে উঠে বলল, কি? ইয়ার ভাই অসুস্থ? আপু তো আমাকে কিছুই বলেনি। চলুন চলুন। ঈশান কথাকে গাড়ির দরজা খুলে দিলে আর নিজেও ভিতরে বসে পড়ল। মনে মনে বলল, সরি তোতা পাখি, মিথ্যা বলার জন্য। ভাবির কথা না বললে তুমি যেতে না, তাই বাধ্য হয়ে মিথ্যেটা বললাম। জানি না তুমি কিভাবে নেবে, তবে আজ আমি তোমাকে কিছু বলতে চাই। ইমা বেডে বসে আছে গালে হাত দিয়ে। ইয়ার ছবিগুলো নিয়ে এই অসুস্থ শরীর নিয়ে বের হয়ে গেছে। সারাদিন পেরিয়ে গেল, তার কোনো খোঁজ খবর নেই। ইমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে। একে তো কিছুই খুলে বললো না। ইমার মাথায় প্রশ্ন আর ইয়াদের চিন্তায় খারাপ অবস্থা। বৌমা, রুমে আছো? গলার আওয়াজ শুনে ইমার কাছে মনে হলো রুবিনার গলা। আজ রুবিনার আওয়াজ কানে যেতে ঘৃণায় মনটা বিষিয়ে উঠল ইমার। মানুষ কত সুন্দর নিখুঁত অভিনয় দিয়ে যাচ্ছে নিজের আসল চেহারা লুকিয়ে রেখে।
সেটাই ভাবছি ইমা। এই মানুষটার মুখ দেখে মনে হয় কত নিষ্পাপ, আর সে নিজের হাতে একজনকে খুন করেছে। ভাবতে ইমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রুবিনা, তখনই রুবিনা আবার বলল, বৌমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইমা ভয়ে একটা ঢোকিল। রুবিনাকে এখন তার প্রচন্ড ভয় করছে। কখনো সে ইমাকে খোঁজে না, আজ কেন খুঁজছে সেটা ভেবে ভেবে ইমার গলা শুকিয়ে আসছে বারবার। ইমা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে রুবিনা বিরক্ত মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাকে দরজা খুলতে দেখে বলল, কোথায় ছিলে? এত সময় লাগলো কেন দরজা খুলতে? ইমা জোরপূর্বক হাসি দিয়ে বলল, ওয়াশরুমে ছিলাম, শুনতে পাইনি। রুবিনা আগের ভঙ্গিতে বলল। ইয়াদ কোথায়? ইয়াদের সাথে দেখা করতে এসেছি আমি। রুবিনা ইমাকে সাইড কাটিয়ে রুমে ঢুকে দেখলো কেউ নেই। ইমার দিকে তাকিয়ে বলল, ইয়াদ কোথায়? ইমা আমতামতো করে বলল, উনি বাইরে গেছেন। রুবিনা চমকে উঠে বলল, হোয়াট? এই অসুস্থ শরীর নিয়ে বাইরে গেছে আর তুমি যেতে দিয়েছো? ইমা মাথা নিচু করে বলল, আমি ওনাকে না করলেই আমার কথা শুনবেন নাকি? রুবিনা রেগে বলল, কেমন স্ত্রী তুমি? তোমার কথা তোমার স্বামী শুনবে না? দরজার কাছে থেকে হঠাৎ কেউ বলে উঠল। ইমা আর রুবিনা দুজনে দরজার দিকে তাকিয়ে দেখে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে ইয়াদ, দৃষ্টি ফ্লোরের সীমাবদ্ধ। ইমা আর রুবিনা তাকাতেই ইয়াদ চোখ তুলে তাদের দিকে তাকালো। ইমা আটকে উঠল ইয়াদের চোখ দেখে। অসম্ভব পরিমাণে লাল হয়ে গেছে ইয়াদের চোখ, আর দেখে মনে হচ্ছে খুব খুব ক্লান্ত সে। রুবিনা আমতামতো করে বলল, ইয়াদ, তুমি ভুল বুঝছো আমাকে। ইয়াদ রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলতে খুলতে বলল, আমি খুব ক্লান্ত, এখন আবার রুম থেকে গেলে আমি খুশি হব। রুবিনা একবার ইমার দিকে কড়া চোখে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইমা দ্রুত ইয়াদের দিকে এগিয়ে গিয়ে বলল, কোথায় গিয়েছিলেন আপনি এই অসুস্থ শরীর নিয়ে? সারাদিনের মেডিসিনও নেননি। ইয়াদ কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ইমা সেদিকে তাকিয়ে কিচেনে চলে গেল ইয়াদের জন্য খাবার নিয়ে আসতে। স্যুপ রান্না করে নিয়ে রুমে এসে দেখে ইয়াদ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। ইমা ব্ল্যাঙ্কেটের ভেতর হাত দিয়ে ইয়াদের কপাল স্পর্শ করতে চমকে গেল। থুম করে জ্বর উঠেছে আবারও ইয়াদের। ইমার প্রচন্ড রাগ লাগছে এখন ইয়াদের উপর। লোকটার নিজের প্রতি কোনো গুরুত্ব নেই। এত অবহেলা কেউ নিজের প্রতি কিভাবে করতে পারে ইমা বুঝে পায় না। ইমা রাগ করে ইয়াদের ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে মুখ বের করলে ইয়াদ দুর্বল গলায় বিরক্ত হয়ে পড়ল। কি হয়েছে? ইমা কিছু না বলে টেনে ইয়াদকে আদর্শ করে বসানোর চেষ্টা করলে ইয়াদ নিজেই সেভাবে বসে ইমার দিকে বিরক্তি নিয়ে দেখালো। ইমা সুপের বাড়ি থেকে চামচ নিয়ে এক চামচ স্যুপ তুলে হালকা হালকা ফু দিয়ে ঠান্ডা করে ইয়াদের মুখের সামনে ধরল। ইয়াদ মুখ ফিরিয়ে নিল, মানে সে খাবে না। ইমা রেগে শাসনের সুরে বলল, এখন যদি এটা না খান আমি কিন্তু আপনার মাথায় ঠেলে দিব, আর আমি মিথ্যা কথা একদম বলি না। ইয়াদ চমকে ইমার দিকে তাকালো। রাগে ইমার নাকের ডগা লাল হয়ে গেছে, তবে দেখতে বেশ সুন্দর লাগছে ইমাকে। ইয়াদ ইমার দিকে তাকিয়ে আলমোনার স্যুপটুকু মুখে নিয়ে নিল। মুখে দিতেই ইয়াদ মুখ কুচকে ফেলল। মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, তেতো লাগছে খেতে। ইয়াদ মুখ থেকে ফেলে দিতে গেলে ইমা ইয়াদের মুখের উপর হাত দিয়ে চেপে ধরল। ইয়াদের চোখে চোখ রেখে বলল, জানি খেতে ভালো লাগছে না, তবু একটু কষ্ট করে খেয়ে নিন প্লিজ। সারাদিনের মেডিসিন বাদ পড়ে গেছে, ধুম জ্বর উঠে গেছে আপনার। এখন যদি এটা খেয়ে মেডিসিন না খান তাহলে আবার হসপিটালে যেতে হবে। প্লিজ লক্ষ্মীটি খেয়ে নিন। ইমা অসহায় মুখ করে ইয়াদকে কথাগুলো বলছে, যেন ইয়াদ খাবারটা না খেলে ইয়াদের না বরং ইমারই ক্ষতি হয়ে যাবে। ইয়াদ ইমার মায়ায় পড়ে গেল। ইমার চোখে চোখ রেখে স্যুপটুকু গিলে নিল। ইমা মুচকি এসে আবারও এক চামচ স্যুপ দিলে ফু দিয়ে ঠান্ডা করতে লাগলো। ইয়াদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমার দিকে আর ভাবছে, সবসময় শুনে এসছে শ্যামলা মেয়েদের মুখে অদ্ভুত এক মায়া থাকে, তাহলে ইমার মুখে এত মায়া কেন? ইমা তো শ্যামবর্ণ নয়, ধবধবে ভরসা। তাহলে ইমা ফু দিচ্ছে আর ইয়াদ তাকিয়ে আছে ইমার ঠোঁট চোরার দিকে। খাওয়া শেষ হয়ে গেলেও ইয়াদ হাঁ করে আছে দেখে ইমা ভ্রু কুঁচকালো। আপনি না খেতে চাইলেন না, এখন যখন শেষ হয়ে গেছে আরও খেতে চাইছেন? ইমার কথায় ইয়াদের হুঁশ ফেরে, বেশ লজ্জাও পায় নিজের কাজের জন্য, তবে সেটা ইমাকে বুঝতে দেয় না একদমই। মুখ ফিরিয়ে নিয়ে বলে, এবার আমি শুতে পারি? ইমা কিছু না বলে উঠে গিয়ে মেডিসিন নিয়ে এসে ইয়াদকে একটা একটা করে খাইয়ে দিল। তারপর বলল, এবার শুয়ে পড়ুন, আমি আর বিরক্ত করব না। ইমা উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে ইয়াদ পেছন থেকে হাত টেনে ধরল। ইমা কেঁপে উঠল ইয়াদের হাতের স্পর্শে। ঘুরে তাকিয়ে বলল, আপনার আর কিছু লাগবে? ইয়াদ আর মনে বলে উঠল, তোমাকে লাগবে।
ইমা বড় বড় চোখ করে তাকিয়ে বলে। মানে? ইয়াদ চোখ বন্ধ করে বলে। মাথার ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? ইমা ইয়াদের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। আপনি একটু অপেক্ষা করুন, আমি এগুলো নিচে রেখে এখনই আসছি। ইয়াদ কিচ্ছু বলল না। ইমা খাবারের ট্রে নিয়ে নিচে চলে গেল। রুমে এসে দেখে ইয়াদ আগের মতোই শুয়ে আছে। ইমা আস্তে করে কপালে হাত রেখে বুঝতে পারলো জ্বরটা বাড়ছে। ইমা কিছু না ভেবে জলপট্টি দেওয়ার সব নিয়ে এসে ইয়াদের কপালে জলপট্টি দিতে লাগলো। ইয়াদ হালকা কেঁপে কেঁপে উঠছে একটু পর পর। ইমার ভয় লাগছে ইয়াদের এভাবে জ্বর বাড়তে দেখে। ইয়াদকে দেখে মনে হচ্ছে না তার কোনো দিকে হুঁশ আছে। ইমার মনে পড়লো ডক্টর বলেছিল জ্বর আবার বাড়লে জলপট্টি দেওয়ার সাথে শরীরও মুছিয়ে দিতে। ইমা ইয়াদের গা থেকে ব্ল্যাঙ্কেট সরাতে ইয়াদ শীতে কেঁপে ওঠে। ইমার হাত আঁকড়ে ধরল। শরীর মোছাতে হলে ইয়াদের গায়ের টি শার্ট খুলে নিতে হবে, কিন্তু ইমা বেশ ইতস্তত বোধ করছে। ইমা ইয়াদের ধরা হাতের দিকে তাকালো। কি করবে বুঝতে পারছে না। চোখ বন্ধ করে সাহস বাড়িয়ে নিল আর মনে মনে ভাবলো ইয়াদ কোনো পরপুরুষ নয়, তারই স্বামী, তাই তাকে এটা করতেই হবে। ইয়াদ চোখ পিটপিট করে তাকাচ্ছে ইমার দিকে। এতে ইমার অস্বস্তি আরো বেড়ে যাচ্ছে। তবুও কাপা হাতে ইয়াদের গা থেকে টি শার্ট খুলে স্পঞ্জ ভিজিয়ে গা মুছিয়ে দিতে লাগলো। ইমার হাত খুব কাঁপছে, তবুও ইমা নিজের কাজ করে যাচ্ছে। গা মুছিয়ে দেওয়া হলে ইমা যেন হাত ছেড়ে বাঁচলো। টি শার্ট পরিয়ে দিয়ে আবারও বেডে শুয়ে দিল ভালো করে আর জলপট্টি দিতে লাগলো। এভাবে অনেকটা সময় পর ইয়াদ ঘামতে শুরু করলো। ইমা কপালে হাত দিয়ে বুঝতে পারলো তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে। ইয়াদও ঘুমিয়ে পড়লো জ্বর কমতে শুরু করলে। তবে ইমা জলপট্টি দিয়ে বন্ধ করলো না। বেডে শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে কথা। কিছুতেই ঈশানের বলা কথাগুলো ভুলতে পারছে না সে। যারা ভালোবাসার কাঙ্গাল তাদের পক্ষে ভালোবাসা পেয়ে ফিরিয়ে দেয় কতটা যন্ত্রণা সেটা হারে হারে বুঝতে পারছে কথা। ঈশান তখন তাদের বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় গেলে কথার মনে সন্দেহ জাগে। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো আপনাদের বাড়ির রাস্তা নয়। ঈশান মুচকি এসে বলল। কেন ভয় করছে? ইমা কথা থতমত খেয়ে বলল। ভয় করবে কিসের জন্য? আজব গুবে কথাবার্তা। ঈশান দুষ্টুমি করে বলল। কেন ভয় করছে না? তোমার তো ভয় পাওয়া উচিত। কথা আমতা আমতা করে বলল। কেন কেন ভয় পাওয়া উচিত? ঈশান কথাকে ভয় দেখানোর জন্য বলল। এখন যদি আমি তোমাকে কোনো নিরিবিলি জায়গায় নিয়ে খুন করে গুম করে দেই? কথা ভয় পেলেও প্রকাশ করলো না, বরং আগের মতো আমতা আমতা করে বলল। আমাকে খুন করে আপনার কোনো লাভ হলে এই ভয় পাওয়া উচিত হতো, কিন্তু আমাকে খুন করে আপনার 10 পয়সারও লাভ হবে না, বরং বিপদ হবে। তাই এটা ভাবার কোনো কারণ নেই। ঈশান দুষ্টু এসে বলল। কে বললো লাভ নেই? কথা বুঝতে পেরে বলল। মানে আমাকে মেরে আপনার কি লাভ হবে? ঈশান সিরিয়াস মুড নিয়ে বলল। একটা মেয়ের থেকে একটা ছেলের কি লাভ হতে পারে জানো না নাকি তুমি? কথা এবার ভয় পেয়ে উঠল। মুখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। ঈশান বেশ মজা পাচ্ছে কথার এমন রিয়াকশন দেখে। ঈশান কথার ভয়টা বাড়ানোর জন্য কথার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে। কথা ভয়ে নিজের গায়ের জামা খামচে ধরে আছে শক্ত করে। এরপর ধীর গলায় বলে উঠল। আমি বাড়ি যাব, প্লিজ আমাকে যেতে দিন। ঈশান মুচকি হেসে বলল। আরে আমি কি গুন্ডা নাকি? আমাকে এভাবে বলছো কেন? তোমাকে অবশ্যই বাড়ি পৌঁছে দেব, তার আগে আমি যেটা করতে চাই। ঈশানের কথা শেষ হওয়ার আগেই কথা বলল। করতে চান মানে? ঈশান কথার দিকে তাকিয়ে বলল। করতে চাই না মানে যা বলতে চাই সেটা বলে নেই, তারপর বাড়ি পৌঁছে দিব। কথা বলল। আমি কিছু শুনতে চাই না, আমি বাড়ি যাব এখনই। কথা চলন্ত গাড়ি দরজা খুলে নামতে চাইলে ঈশান এক হাতে কথাকে আটকায় আর অন্য হাতে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করে। ঈশান রেগে বলে। তুমি পাগল হয়ে গেলে নাকি? চলন্ত গাড়ি থেকে নামবে তুমি? কথা কাঁদো কাঁদো গলায় বলল। আপনি আমাকে এখন না নামালে চলন্ত গাড়ি থেকে লাফ দেব। কথা ঈশানের সাথে ধস্তাধস্তি শুরু করলে ঈশান বাধ্য হয়ে গাড়ি সাইড করে থামায় আর সাথে সাথে কথা গাড়ি থেকে নেমে উল্টো পথে হাঁটা শুরু করে। ঈশান তাড়াতাড়ি নেমে পেছন থেকে হাত টেনে ধরে কথা পেছনে ঘুরে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে। আপনি আমার হাত না ছাড়লে আমি কিন্তু চিৎকার করব। ঈশান এবার সত্যি সত্যি রেগে গেল আর কথাকে কোলে তুলে গাড়ির ব্যাক সাইডে শুয়ে দিল। নিজে কথার দিকে ঝুঁকে একদম কাছাকাছি চলে এলো। কথা ভয়ে থরথর করে কাঁপছে। ঈশান রেগে বলল। তোমার কি মনে হয় এখানে চিৎকার করলেই কেউ আসবে? ঈশানের কথা শুনে এবার কেঁদে দেয় কথা।
ঈশানের এখন ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। তার আগেই ভাবা উচিত ছিল সে একটা বাচ্চা মেয়ের সাথে মজা করছে। ঈশান চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে নিল। এখন রাগ করলে সব উল্টো হয়ে যাবে ভেবেই রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। ধীরে ধীরে চোখ খুলে তাকায় কথা দিকে। মেয়েটা ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কান্না করে যাচ্ছে। চোখের পাপড়িগুলো ভিজে চিকচিক করছে পানির কণা। ঈশানের ঘোর লেগে গেছে কথা দিকে তাকিয়ে। অনেক সময় পর ঈশানের কোনো সারা শব্দ না পেয়ে পিটপিট করে তাকালো কথা। তাকাতে দেখলো ঈশান ঘোর লাগা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কথাকে তাকাতে দেখে ঈশান হুট করে বলে উঠল, আই লাভ ইউ কুত্তা, আই লাভ ইউ লট ফর ইউ। কথা ঈশানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায় আর বলে ওঠে, কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো নাকি? ঈশান কথা দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিস করে বলে, আমি একদম ঠিক আছি, আর যা বলছি তা একদম সত্যি। আমি তোমাকে খুব ভালোবাসি তোতা পাখি, খুব। প্রথম আমার মনে হয়েছিল তোমাকে বিরক্ত করতে আমার ভালো লাগে, তাই সবসময় সুযোগ খুঁজতাম তোমাকে বিরক্ত করার। কিন্তু তোমাকে না দেখে 2 দিন থাকতে আমার দম বন্ধ হয়ে এসেছে। তোমার কি মনে হয় আমার সাথে মাঝে মাঝে তোমার দেখা হয়ে যেত? না, আমি প্রত্যেকটা দিন তোমার আশেপাশেই থাকতাম। যেদিন খুব বেশি ইচ্ছে করতো তোমার সাথে কথা বলার, তখন তোমার সামনে আসতাম। আমি নিজেও বুঝতে পারিনি কেন প্রতিদিন তোমাকে দেখতে ছুটে আসতাম। 2 দিন তোমাকে না দেখে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কথা শান্ত গলায় বলল, আমার বাড়ি যেতে লেট হচ্ছে, মা চিন্তা করবে। ঈশান সরে এলো কথা থেকে, তারপর বলল, ঠিক আছে, এখনই উত্তর দিতে হবে না, তোমার যতটা সময় লাগে নাও, তারপর উত্তর দিও। কথা কিছুই বলল না। ঈশান ব্যাক সিট থেকে নেমে ড্রাইভিং সিটে এসে বসলো। কথা নিজের বিষয় কাটিয়ে সামনের সিটে এসে বসলো। এখনো কথার বিশেষ হচ্ছে না ঈশানের একটু আগের বলা কথাগুলো। দুজনেই চুপচাপ বাকিটা রাস্তা পাড়ি দিল। কথার বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই কথার সামনের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি যে কথাগুলো বলছেন সব ভুলে যান, আমিও ভুলে যাব। এটা আপনার কোনো ভালোবাসা নয়, ক্ষণিকের মোহ, যা একটা সময় কেটে যাবে। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে অ্যাকসেপ্ট করে নিত, কিন্তু আমি বরাবরই বাস্তববাদী মানুষ। ছোটোবেলা থেকে বাস্তবতা মেনে নিয়ে বড় হতে শিখেছি, তাই আপনাকে অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। একটা সময় যখন আপনার সমাজের মানুষ বলবে আমি আপনার যোগ্য নই, আপনার বন্ধু মহলে আমাকে নিয়ে হাসাহাসি হবে, তখন আপনারও মনে হবে ভুল করেছেন। আমি বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখি না মিস্টার ইহসান হামিদ। ভালোবাসার কাঙাল হলেও আত্মসম্মান বিসর্জন দিতে আমি রাজি নই। আমার জীবনে আমি এমন কাউকে চাই যে আমাকে কখনো তার অযোগ্য মনে করবে না। আশা করি আজকের কথাগুলো এই পর্যন্তই থাকবে। আপনাকে রিজেক্ট করার মতো যোগ্যতা আমার নেই, তাই রিজেক্ট করার অপরাধে প্রতিশোধ নিতে আসবেন না আবার। আমি আপনার যোগ্য নই বলে নিজেকে গুটিয়ে নিচ্ছি, তাই আশা করব আপনার ইগো হার্ট হয়নি। ভালো থাকবেন আর নিজের যোগ্য কাউকে ভালোবাসবেন, অযোগ্যকে নয়। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি না করে বাসার ভিতরে চলে গেল কথা। ঈশান পাথরের মূর্তির মতো বসে আছে। কথা এতক্ষণ কি বলে গেল সব যেন ঈশানের মাথার উপর দিয়ে গেল। এত কম বয়সে এতটা ম্যাচিউরড কথাবার্তা কিভাবে বলতে পারে বিশ্বাস করতে পারছে না ঈশান এখনো। কথা বেড থেকে উঠে দাঁড়ালো, কিছুতেই ঘুম আসছে না তার। ঈশানের দুষ্টমিগুলো কথার চোখে ভাসছে। কথা ঈশানকে পছন্দ করে না এমনটা নয়, প্রথম থেকেই ঈশানকে ভালো লাগে তার। তবে সেটাকে কখনো নিজের মনকে প্রাধান্য দিতে দেয়নি কথা। ঈশানের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা কথা নেই, তাই এসব ভালো লাগা ভালোবাসা তাকে মানায় না। একটা বিষয় ভেবে পাচ্ছে না ঈশান কিভাবে তাকে পছন্দ করতে পারে। কথা ধীর পায়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। অন্ধকারে ভয় পায় না, কারণ অন্ধকারের সাথে তার খুব মিল। দুজনেই কালো আর দুটোই মানুষের অপছন্দ। রাত গভীর হয়ে গেছে, ব্যস্ত শহরটা নীরবতায় ছেয়ে গেছে। ইমা ফ্লোরে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াদ। যত দিন যাচ্ছে ততই মেয়েটার প্রতি মায়া বেড়ে চলেছে। শুধুই কি মায়া? ইয়াদের ইচ্ছে করছে নিজের মনের অনুভূতিগুলোকে অন্য একটা নাম দিতে, কিন্তু ইয়াদ বড্ড ভয় পায় বিশ্বাস করতে, ভালোবাসতে।
সবাই যে ভালোবাসা মূল্য দিতে জানে না। তবে ইয়াদ নিজের আর ইমার মধ্যে পার্থক্য খুঁজে পায় না। দুজনেই ভালোবাসার কাঙ্গাল, দুজনকে ঘিরে আছে কিছু তিক্ততার সম্পর্ক, যেটা কারোরই কাম্য নয়। ইয়াদ বিড়বিড় করে বলল, আচ্ছা, যখন তোমার সামনে কিছু তিক্ত সত্য বেরিয়ে আসবে, তখনও কি তোমার মনে আমার জায়গাটা এমনই থাকবে? যখন জানতে পারবে তোমার জীবন এতটা এলোমেলো হওয়ার পিছনে আমার পরিবার দায়ী, তখনও কি তোমার আমার সম্পর্কটা এমনই থাকবে, নাকি আরও তিক্ততায় তলিয়ে যাবে?